আজ আমি এক্সপ্লেন করব নতুন চাইনিজ ড্রামা স্পিরিট অ্যান্ড লাভ। গল্পের শুরুতেই আমাদের মোমো নামের একটি মেয়েকে দেখানো হয়। ওর পুরো নাম জিয়াংমো। সে তার মায়ের নতুন হাজব্যান্ডের বাসায় বেড়াতে এসেছে, আর সেটা খুবই কষ্ট করে, কারণ সে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা কখনোই তার জন্য এখানে আসেনি, বিশেষ করে তার ভাই জিনজাও, যে তাকে ফিরে আসার কথা দিয়েছিল। এদিকে মোমোর মায়ের এখানে আসার পর থেকে মেজাজ অনেক খারাপ ছিল। মোমোর মা তাকে বলে, জিনঝাও ঠিকমতো কাজ করছে না, আর যে ভাইয়ের জন্য তুমি ওয়েট করছো সে আসলে তোমার নিজের ভাইই না। জিনঝাওকে আমরা দত্তক নিয়েছিলাম, আর আমার এক্স হাজব্যান্ড মানে মোমোর বাবার এখন পরিবার আছে, তাই তোমার ভালো হবে ওদের থেকে দূরে থাকো। জিনঝাও যে তার নিজের ভাই না এটা শুনে মোমো অবাক হয়ে যায়, তাই মোমো হতবাক হয়ে তাদের কোনো কথা না শুনেই থাইল্যান্ড চলে যায়। প্লেনে হঠাৎ চোখ লেগে যাওয়ার কারণে ওর হাত থেকে জিনঝাওয়ের কলমটা পড়ে যায়। এই কলম দিয়ে মোমো চিঠি লিখত, কিন্তু জিনঝাও তার চিঠির কোনো উত্তর দেয়নি। এদিকে ন্যানা নামের একটি মেয়ে সেই কলমটা তুলে তাকে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি ট্যুরিস্ট? মোমো তখন বলে, না, আমি কারো খোঁজে এসেছি। ন্যানা তখন এক্সাইটেড হয়ে বলে, আমাকেও বলো তার সম্পর্কে, সে দেখতে কেমন, সে কি খুব বেশি স্মার্ট? মোমো তখন তাকে বলতে থাকে সে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল, তার রুম সবসময় অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট দিয়ে ভরা থাকতো, তার হাতের লেখা খুবই ভালো ছিল। ন্যানা তখন আরও বলে, সে কি খুব বেশি হ্যান্ডসাম? তখন মোমো তাকে বলে, আমি জানি না, আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের আর দেখা হয়নি। অন্যদিকে এক আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবে আমরা জিনঝাওকে দেখতে পাই। সেখানে জিনঝাও প্রতিপক্ষকে হারাতে লড়াই করছিল। এদিকে মোমোর মা তখন তার এক্স হাজব্যান্ডকে কল দিয়ে বলে সে যেন মোমোকে এয়ারপোর্ট থেকে নিতে আসে, আর যত দ্রুত সম্ভব আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। আরও একটা কথা, জিনঝাওকে ওর থেকে দূরে রাখবে, ওদের যেন দেখা না হয়। কিন্তু সে তখন জিনঝাওকেই মোমোকে রিসিভ করতে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। মোমোর ফ্লাইট নম্বর আর ডিটেলসও জিনঝাওকে পাঠিয়ে দেয়। এদিকে মোমো যখন বের হচ্ছিল তখন কিছু ছেলেরা জোর করে তার কাছ থেকে একটা ঠিকানা জানতে চায়। মোমো খুবই অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই জিনঝাও পেছন থেকে বলে ওঠে, ওর থেকে দূরে থাকো। তখন ছেলেগুলো সেখান থেকে চলে যায়। মোমো এই প্রথমবার জিনঝাওকে দেখতে পায়, তাও আবার আহত অবস্থায়। তখন জিনঝাও হঠাৎ করে বলে ওঠে, আমাকে কি চিনতে পারোনি? তখন মোমো আর কিছুই বলে না। জিনঝাও আর ওকে প্রশ্ন করে না, মোমোকে গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে যায়। পুরো রাস্তা জুড়ে মোমো তাকে ঘুরে ঘুরে দেখছিল আর জিজ্ঞাসা করছিল, এটা কি তোমার গাড়ি? তুমি কি আর এখন স্কুলে যাও না? জিনঝাও দুটোতেই না বলে, আরও বলে, আমি হাই স্কুলের পর থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি। মোমো তাকে জিজ্ঞেস করে, কেন? এত ভালো ছাত্র হয়েও তুমি কেন এমন করলে? তখন রেড সিগনালে জিনঝাওয়ের একটা বন্ধু আসে আর জিনঝাওকে ড্রিঙ্কের জন্য ডাকে। মোমোকে দেখে সে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? কিন্তু গ্রিন সিগন্যাল জ্বলে ওঠা মাত্রই জিনঝাও সেখান থেকে চলে যায়। মোমো তখন জিজ্ঞাসা করে, ও কে ছিল? ও কি তোমার বন্ধু? তুমি এ ধরনের মানুষের সাথে কেন ঘুরছো? জিনঝাও তখন কিছুই বলে না। খানিকক্ষণ পর জিনঝাও গাড়ি থেকে নেমে মোমোর জন্য স্ট্রবেরি জুস নিয়ে আসে, কারণ মোমোর এটা খুবই পছন্দ ছিল। ছোটোবেলাতেও ওরা দুজনে স্ট্রবেরি চুরি করে খেত। জিনঝাও মিষ্টি স্ট্রবেরিগুলো মোমোকে দিত আর নিজে খেত টক স্ট্রবেরিগুলো। এরপর কিছু সময়ের মধ্যে ওরা বাড়িতে পৌঁছে যায়। মোমো বাড়ি এসে দেখতে পায় তার বাবা ড্রিঙ্ক করা অবস্থায় মাটিতে পড়ে আছে। রান্নাঘরে ওর মা কাজ করছে, অর্থাৎ তার বাবার নতুন স্ত্রী, যিনি তার স্বামীর এই ড্রিঙ্ক করার অভ্যাসে খুবই ক্লান্ত। সে রান্নাঘর থেকে বাহিরে এসে মোমোকে দেখে স্বাগত জানায়। জিনঝাও তখন ডিনার তৈরি করতে তার মাকে সাহায্য করতে যায়। ঠিক তখনই সেখানে ছোট্ট একটি মেয়ে আসে, যার নাম শিনা। সে জিনঝাওয়ের ছোট বোন। সে মোমোকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তার বাবা তার বড় বোনকে হ্যালো বলতে বলে, কিন্তু শিনা তখনও চুপ করেই থাকে। তখন জিনঝাও শিনাকে নিজের কাছে রাখে আর মোমোকে হ্যালো বলতে বলে। শিনা তার বড় ভাইয়ের কথা কখনোই অমান্য করে না, তাই সে মোমোকে হাই বলে। মোমো তখন নিজের পক্ষ থেকে সবাইকে উপহার দেয়, আর এগুলো সে অনেক আগে থেকে কিনে রেখেছিল। আর ডিনার করার সময় শিনা দেখে তার বড় ভাই মোমোকে বেশি বেশি ডাম্পলিংস দিচ্ছে, তাই সে জিজ্ঞাসা করে, ওকে আমার থেকে বেশি দিচ্ছ কেন? তখন জিনঝাও তাকে বলে, কারণ সে আমাদের গেস্ট। যেটা শুনে মোমোর খুবই খারাপ লাগে। এমন সময় জিনঝাওয়ের বন্ধু সানলাই আসে। নতুন এক অতিথিকে দেখে সে জিনঝাওকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মোমোও তাকে গিফট দেওয়ার জন্য ওর পিছনে যায়,
আর ভুলবশত ওদের সব কথা শুনে ফেলে। সানলাই জিনঝাওকে কোনো এক কাজ করতে বারণ করছে, যে কাজে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর তার নজর যখন মুমুর দিকে যায়, সে জিনঝাওকে জিজ্ঞাসা করে সে কে, কিন্তু জিনঝাও কিছুই বলে না। মুমু তাকে বলে আমি জিয়াংমু। সানলাই এটা শুনে বলে এর মানে তো দিনরাত কষ্ট করা, তাই না? আমার নাম সানলাই, কখনো আমার দোকানে এসো, আমি তোমাকে একটা গোপন কথা বলে দিব। এই বলে সে চলে যায়। সে চলে যেতেই মোমো তাকে গিফট দেয়। জিনঝাও তখন বলে এমন টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মোমো তখন বলে আমি তোমাদের গেস্ট, তাই না? তাই আমার উপহার দেওয়াটা খুবই জরুরি। এরপর দেখানো হয় মোমো বসে বসে ভাবছে যে জিনঝাও আসলে কি করে। তার মুখেও রক্ত লেগেছিল, স্কুলেও যায় না, আর তার বন্ধুরাও দেখতে কেমন ডাকাতের মতো। এদিকে জিনঝাও যখন ড্রিঙ্কস নিয়ে বের হচ্ছিল, তখন তার পকেট থেকে তার গাড়ির চাবিটা পড়ে যায়। তখন একটি ছোট্ট মেয়ে সেই চাবির চেইনটা তুলে দেয়, আর এই চেইনে লেখা ছিল মুমুর নামের অর্থ। এমন সময় মোমো তাকে মেসেজ করে, জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো, আমার খিদে পেয়েছে। তখন জিনঝাও মোমোকে নিচে আসতে বলে। এরপর ওরা দুজনেই হাঁটতে থাকে। মোমো কিছু জিজ্ঞাসা করার জন্য জিনঝাওকে থামায়। তখন সামনে থেকে একটা বাইক চলে আসে। জিনঝাও তাড়াতাড়ি করে মোমোকে আগলে নেয় এবং বলে তুমি এখন আর বাচ্চা নও, তাই সাবধানে চলো। তারপর দুজনেই ফুড স্টলে চলে যায়। খাবার অর্ডার দেওয়ার পর মোমো চুপচাপ বসেছিল। এরপর সে হঠাৎ করেই বলে তোমার আমার সম্পর্কে কিছু জানা নেই, আমি এত বছর কেমন ছিলাম, কি করেছিলাম। তখন জিনঝাও তার স্টেপ ড্যাড সম্পর্কে জিজ্ঞাসা করে। মোমো তাকে বলে ঠিকঠাকই আছে। তারপর সে জিনঝাওকে জিজ্ঞাসা করে তুমি এত বছর কেমন ছিলে, আর কালকে তুমি কোথায় যাবে? জিনঝাও বলে আমি ভালোই ছিলাম, আর কাল আমি কাজে যাব। মোমো আবারও জিজ্ঞাসা করে কাজ ছাড়া আর কি করো? সে তখন বলে দেখো আমি কাজ করি, খাই দাই, মজা করি। আর কি জানতে চাও? মোমো তখন আবারও জিজ্ঞাসা করে তাহলে তোমার মজার ব্যাপার নিয়ে কথা বলো। এমন সময় তাদের খাবার চলে আসে। এমন সময় জিন এগিয়ে এসে বলে তুমি আমার মেসেজের রিপ্লাই না দিয়ে এখানে মেয়ের সাথে মজা করছো, আর এই মেয়ে তো তোমার গাড়িতে ছিল, তাই না? জিনঝাও তখন বলে ও আমার বোন, ও এখানে ঘুরতে এসেছে। জিন বলে তোমার বোন তো এলিমেন্টারি স্কুলে পড়ে, তাহলে এটা আবার কোন বোন? এটা কি তোমার বায়োলজিক্যাল বোন নাকি অন্য কিছু? জিনঝাও তখন উত্তর দেয় না। তখন জিন আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলে, বলে তোমার প্রাণের ঝুঁকিও থাকতে পারে। জিনঝাও তার কথা উপেক্ষা করে। জিন আবারও তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যিই তোমার বোন? দেখতে কিন্তু একদমই তোমার মতো লাগছে না। যদি স্ন্যাকি জানতে পারে তাহলে ঝামেলা হতে পারে। মোমো তখন জিনঝাওকে জিজ্ঞাসা করে এই স্ন্যাকিটা আবার কে? সে কি তোমার গার্লফ্রেন্ড? জিনঝাও তাকে না বলে দেয়। আর এমন সময় সামনে থেকে কিছু ছেলেরা জিনঝাওকে মারতে এসে পড়ে, আর এরপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। জিন তখনই জিনঝাওকে তার বাইকের চাবিটা দিয়ে দেয়। এরপর জিনঝাও মোমোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দুজনেই বাইকে ফুল স্পিডে নির্জন পথ দিয়ে যাচ্ছিল। তখন মোমো তাকে ধরে অনুভব করতে থাকে ঠিক যেরকম রিইউনিয়ন সে চেয়েছিল। বাড়ি ফেরার পর মোমো দেখে জিনঝাও কারোর সাথে কথা বলছে, আর সেখান থেকে সে বলছে কালকে সে সেখানে যেতে পারবে না, তাকে অন্য কোথাও যেতে হবে। এই বলেই সে ফোনটা কেটে দেয়, আর নিজের কাজ শেষ করে সে মোমোকে বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরেই চলে যাব। মোমো তখন জিজ্ঞাসা করে কোথায় চলে যাবে, আর তুমি কোথায় ঘুমাবে? কিন্তু জিনঝাও তাকে কোনো উত্তর দেয় না, আর বলে আমার কাজে মাথা ঘামিও না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিনঝাও তার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছিল, তারা একসাথে ড্রিঙ্কও করছিল। ঠিক এমন সময় ওয়ানচিনের কল আসে, কিন্তু জিনঝাও তার ফোন উঠায় না। তখন ওয়ানচিন এমন একটি মেসেজ পাঠায়, তখন জিনঝাও তার কাছে যেতে বাধ্য হয়। আর সেখানে গিয়ে সে কিছু টাকা দিয়ে বলে বাকি টাকা পরের বার দিয়ে দেব, আর এখন আমার বাবাকে ছেড়ে দাও। যাওয়ার পথে ওয়ানচিন তাকে বলে আমি তোমাকে এতবার ফোন করলাম, তুমি একবারও রেসপন্স করলে না, আর আমি তোমার জন্য এত সেজেছি যে আমি কখনো বিয়ে বাড়িতে গেলেও এত সাজি না, আর তুমি আমাকে না দেখেই চলে যাচ্ছ। জিনঝাও এবারও ওকে কিছুই বলে না। ওয়ানচিন তাকে আবারও বলে আমি তোমার বাবার কিস্তির ঋণ সব মাফ করে দিব, এর পরিবর্তে তুমি আমার সাথে ডিনারে যাবে। কিন্তু এমন সময় মোমোর একটা মেসেজ আসে জিনঝাওয়ের কাছে, আর সে সাথে সাথে ওয়ানচিনের ডিলটা না করে দেয়। মোমো ওকে বলেছে সে আজ বাড়িতে আসবে কি না। জিনঝাও সে মেসেজের রিপ্লাই করে না, আবার সে বাড়িতেও ফিরছে না।
মোমো তখন তার বাবার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করে, জিনঝাও কি সবসময় বাহিরেই থাকে? তিনি বলেন, হ্যাঁ, বাড়িতে বসে থেকেই বা আর কী করবে। তখন মোমোর মাথায় একটা আইডিয়া আসে। সে তখন শাওয়ার নিতে ওয়াশরুমে যায়। তখন সে ওয়াটার হিটারের পাইপটা ভেঙে দেয় আর বলে হিটারটা খারাপ হয়ে গেছে। আর এটা করার পর সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে তার বাবার দ্বিতীয় স্ত্রী এটা ঠিক করানোর জন্য জিনঝাওকে ফোন করে। আর জিনঝাও যখন বাড়িতে এসে হিটারটা ঠিক করছিল, মোমো তখন জিনঝাওয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এমন সময় হঠাৎই জিনঝাও তার দিকে তাকিয়ে বলে, তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন? মোমো তখন বলে, আমি তো সূর্য দেখছিলাম। এমন সময় সিনা সেখানে আসে। তাই সে তখন সিনাকেও বলে, তুমিও কি এখানে সূর্য দেখতে এসেছো? এরপর জিনঝাও তার মাকে এসে বলে, আমি পানির ফ্লো বন্ধ করে দিয়েছি, ওয়াটার হিটারটা পরিবর্তন করতে হবে। আমি সানলাইকে বলে দিয়েছি, সে কিনে রাখবে। এরপর আবারও জিনঝাও চলে গেলে মোমো তাকে আটকাতে না পেরে মন খারাপ করে, কারণ তার প্ল্যানটা পুরোপুরি ফেল হয়ে গেছে। সে জিনঝাওকে ফলো করতে থাকে। জিনঝাও তখন রেলওয়ে ট্র্যাকের কাছে থামে আর তারপর একটা দোকানের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। মোমো জিনঝাওয়ের পেছন পেছন চলে আসে। এদিকে দোকানের মালিক তাকে এটা ওটা কিনতে বলছিল। সে তাড়াহুড়ো করে কিছু একটা কিনে ফেলে আর এরপর জিনঝাওকে আবারও ফলো করতে থাকে। কিন্তু দোকান থেকে বেরিয়ে ট্রাকের উল্টো দিকে সে চলে যায়। কিন্তু মোমো পার হওয়ার আগেই ট্রেন চলে আসে। আর ট্রেন চলে যাওয়ার পর মোমো দেখতে পায় জিনঝাও ওর দিকে তাকিয়ে আসে। সে জিনঝাওয়ের কাছে চলে যায়। জিনঝাও ওকে বলে, তুমি এখানে কি করছো? মোমো তখন বলে, আমি শপিং করতে এসেছি। এই বলে সে কলা কেনার অভিনয় করে। জিনঝাও তখন বলে, তুমি ছুরি দিয়ে কলা কেটে খাবে? মোমো তখন বলে, আমি এটা তরমুজ কাটার জন্য কিনেছিলাম। জিনঝাও তখন ওকে টাকা দিয়ে বলে, ফল কিনে বাড়ি ফিরে যাও আর আমাকে ফলো করো না। এই বলে সে চলে যায়। কিন্তু মোমো কোনোভাবেই এটা মানে না। ও একটা রিক্সাওয়ালাকে বলে জিনঝাওয়ের গাড়িকে ফলো করতে। ঠিক এমন সময় অন্য একটি রিক্সা আসে যেখানে জিন বসা ছিল। সে মোমোকে দেখে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, জিনঝাওয়ের কাছে, ওর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জিন তখন বলে, তুমি সত্যি ওর কাছে যাবে? ও কি তোমাকে ডেকেছিল? মোমো তখন বলে, অবশ্যই, আমি কি তোমাকে মিথ্যা বলছি? জিন তখন বলে, তাহলে ঠিক আছে, আমিও ওর কাছে যাচ্ছি। এরপর ওরা দুজন মিলে জিনঝাওয়ের গাড়িকে ফলো করে। অর্থাৎ সে বক্সিং ক্লাবে চলে যায়। আর বক্সিং ক্লাবে আমরা দুজনকে দেখতে পাই, লিনসু আর ওয়ানচিনের বাবা। এদিকে ওয়ানচিন শুধু জিনঝাওয়ের কথা চিন্তা করছিল, যেন ম্যাচে খেলতে গিয়ে ওর কিছু না হয়। আর রিংয়ে যখন হেজাংকে ডাকা হয়, ওয়ানচিন তাকে ওয়ার্ন করে, বলে যদি জিনঝাওয়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নিব। আর এরপর রিংয়ে জিনঝাওকে ডাকা হয় আর এরপর ম্যাচ শুরু হয়ে যায়। প্রথম দিকে জিনঝাওয়ের পারফরমেন্স খুবই ভালো ছিল। সে হেজাংকে প্রায় হারিয়েই দিচ্ছিল। কিন্তু শেষ দিকে হেজাং গেমটা পাল্টে দেয়। সে জিনঝাওকে মারতে শুরু করে। দুজনের জমজমাট লড়াই শুরু হয়ে যায়। আর এদিকে মোমো তখন বাহিরে জিনের সাথে চলে আসে। ওরা দুজন অনেক কষ্ট করে ভেতরে আসে। মোমো তখন জিনকে জিজ্ঞাসা করে, জিনঝাও কোথায়? জিন তখন বলে, সামনে দেখো। জিনঝাও রিংয়ের মধ্যেই আছে। মোমো তখন জিনঝাওকে দেখে খুবই অবাক হয়। ও কখনো ভাবতে পারেনি জিনঝাওয়ের এমন হবে। এত মার খাওয়ার পরেও সে ম্যাচটা শেষ করছিল না। তাই সে জিনকে বলে এই ফাইটটা থামানোর জন্য। জিন তখন লিনের দিকে ইশারা করে বলে, ও আর অন্যরা বাজি ধরেছে, এই লড়াই এখন কোনোভাবেই থামানো সম্ভব নয়, নইলে তাদের টাকার কি হবে? মোমো তখন বলে, তাদের সব টাকা আমি দিয়ে দেব, তুমি শুধু এই লড়াইটা থামিয়ে দাও। কিন্তু আসলে সেটা অত সহজ ছিল না। এদিকে হেজাং জিনঝাওকে প্রায় হারিয়েই দিচ্ছিল। কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছিল। মোমো তখন জিনঝাওকে বারবার ডাকতে থাকে। আর হঠাৎ করেই মোমোকে চোখের সামনে দেখে জিনঝাও চমকে ওঠে। আর তার বাকি থাকা শক্তি জোগাড় করে সে হেজাংকে মারতে শুরু করে। এমনকি শেষমেশ সে ম্যাচটা জিতেও যায়। আর এরপর ম্যাচের মাঝখানে সে রিং থেকে বেরিয়ে আসে। মোমোর হাত ধরে সে বেরিয়ে যায়। যা দেখে ওয়ানচিং জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? ও কি জিনঝাওয়ের গার্লফ্রেন্ড? জিন তখন বলে, আরে না, ওকে তো জানোই, ওর এসবে কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে জিনঝাও তখন মোমোকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো? মোমো তখন কিছুই বলতে পারে না। সে শুধু কাঁদতে থাকে। যা দেখে জিনঝাও বলে, ফাইট করেছি আমি, ব্যথাও আমি পেয়েছি, অথচ কাঁদছো তুমি? চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। কিন্তু মোমো তখন বলে, তোমার এ অবস্থা কিভাবে হলো? তুমি এমন কিভাবে হয়ে গেলে? জিনঝাও তখন ওকে জোরপূর্বক গাড়িতে তুলে দেয় আর তারপর বাসার দিকে চলে যায়। মোমো তখন বলে, আমি তোমার আর সানলাইয়ের কথা শুনে ফেলেছিলাম। তুমি কি বুঝতে পারো না আমার তোমার জন্য চিন্তা হয়? আমি হয়তো তোমার জন্য গুরুত্বপূর্ণ নই,
কিন্তু আমি যখন তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখি আমার ভয় হচ্ছিল, যদি তুমি আর কখনো লিখতে না পারো। আমি তোমার কলম তোমাকে ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু আমার এখন ভয় হচ্ছে হয়তো এই কলমের আর তোমার কাছে কোনো দরকার নেই। আমি বহু বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি, এমনকি আমি আমার পুরনো বাড়িতেও গিয়েছিলাম। আমি সেখানে আমার ডিটেলসও রেখে এসেছিলাম যেন তুমি ফিরে এসে আমাকে খুঁজে নিতে পারো। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি নিজেই বোকা ছিলাম, আমার এখানে আসা উচিত ছিল না। আমি কালই চীনে ফিরে যাব, তুমি শুধু আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এসো। ঠিক এমন সময় জিনঝাওয়ের চোখ যায় সামনে থাকা গাড়ির উপর, যেখানে হ্যাজাং এবং ওয়ানের বাকিরা ছিল। তারা তাকে ঘিরে ফেলেছিল। জিনঝাও অনেক কষ্ট করে সেখান থেকে তার গাড়িটা বের করে, কিন্তু তারা তাকে তাড়া করা বন্ধ করে না। তাই জিনঝাও এবার মুমুকে নেভিগেটর হতে বলে, ঠিক যেমনটা সে ছোটোবেলায় করত। তার বাবা তাকে সবসময় ব্যাক সিটে বসিয়ে নেভিগেটর করতে বলতো। জিনঝাও এবার ওর ফোন আর পাসপোর্ট মুমুর দিকে এগিয়ে দেয়। ঠিক এমন সময় মুমু দেখতে পায় পেছনের গাড়িটা ক্র্যাশ হয়েছে, যা দেখে মুমু কিছুটা অবাক হয় আর ভয়ও পেয়ে যায়। জিনঝাও তখন বলে, ওসব বাদ দিয়ে তুমি আমাকে ডিরেকশন দাও। মুমু এবার সব কিছু ছেড়ে জিনঝাওকে ডিরেকশন দিতে থাকে, আর নিজের টার্গেটে পৌঁছানোর পর জিনঝাও মুমুকে বলে, আমি 5 গুনতে গুনতে স্টিয়ারিং ধরে ফেলো। এই বলে সে গাড়ি থেকে অর্ধেক বের হয়ে সামনের পোল থেকে একটা ব্যাগ নিয়ে নেয়। মুমু ওর কথা মতো স্টিয়ারিংয়ের হুইল ধরে ফেলে, আর সামনে গাড়ি আসতে দেখে সে জিনঝাওকে ধরে ভেতরে টেনে নেয়। এরপর জিনঝাও একটি ওয়্যার হাউসে যায়। মুমু এটা দেখে খুবই অবাক হয়। জিনঝাও মুমুকে বলে, তুমি আমার পেছন পেছনেই থাকবে, কোনো কথা বলবে না। এরপর বাহিরে আসতেই একজন ছেলে ওকে বলে, তুমি তো বলেছিলে তুমি আজ আসবে না। জিনঝাও বলে, ওয়ানের ছেলেরা আমার পেছনে লেগে পড়েছিল। এরপর জিনঝাও তাকে সেই ব্যাগটা দিয়ে দেয়, কিন্তু ছেলেটা মুমুকে দেখে বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম বাহিরের লোক যেন এখানে না আসে। জিনঝাও তখন মুমুকে আগলে নিয়ে বলে, ও বাইরের লোক নয়, ও আমার গার্লফ্রেন্ড। প্রতি রাতে দেরি করে বাড়ি ফেরায় ওর সন্দেহ হচ্ছিল, হয়তো আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। আর কথা বাড়তে বাড়তে ব্রেকআপ পর্যন্ত চলে গিয়েছিল, তাই ওকে আনতে হয়েছে। ছেলেটা এবার জিনঝাওয়ের কথা মেনে নেয় আর ওকে একটা প্যাকেটে টাকা দেয়। এমন সময় একজন এসে মোমোর দাম জানতে চায়। জিনঝাও বলে, ও প্রাইসলেস, তুমি অ্যাফোর্ড করতে পারবে না। এমন সময় সে মোমোর দিকে তাকিয়ে দেখে ওর ঠান্ডা লাগছে, তাই সে হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু মোমোর অস্বস্তি হচ্ছিল। এটা দেখে জিনঝাও নিজে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর বাকি সবাইকে বলে, আমার গার্লফ্রেন্ডের ঠান্ডা লেগেছে, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। এরপর একে একে সবাই চলে যায়, আর গ্রুপের অ্যাডমিনও সেই গ্রুপটা ডিলিট করে দেয়, যে গ্রুপ থেকে লোকেশন শেয়ার করা হয়েছিল। মোমো তখন হঠাৎ করে বলে, তুমি এসব টাকার জন্য করছো? যে গাড়িটা ক্র্যাশ হয়েছে যদি পুলিশ জানতে পারে তাহলে তো বিপদ হবে। জিনঝাও তখন শান্ত কণ্ঠে বলে, এমন কিছুই হবে না। আর যে রোড দিয়ে আমরা এসেছি ওখানে কোনো ক্যামেরা ছিল না, তার ওপর গ্রুপ চ্যাটটাও ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের চ্যাট হিস্ট্রি আর নেই, আর আমাদের ট্রানজ্যাকশনও ক্যাশে হয়েছে, তাই আমাদের ফাঁসানোর কোনো ট্রেস নেই। কিন্তু মোমো তখন রেগে গাড়ি থেকে বের হয় আর বলে, যদি তোমাকে ভবিষ্যতে পুলিশ ধরে ফেলে, নয়তো আজকে ওর সাথে যা হয়েছে সেটা কাল তোমার সাথেও হতে পারে। তুমি শুধুমাত্র টাকার জন্য তোমার জীবনটা ঝুঁকিতে ফেলছো? এভাবে জীবনযাপন করার মানে কি? জিনঝাও বলে, তাহলে শোনো, আমি এমন জীবন কেন বেছে নিয়েছি। আমি আর তোমার বাবা যখন এখানে এসেছিলাম আমাদের তখন কিছুই ছিল না, ছোট্ট একটা বেসমেন্টে ভাড়া নিয়ে থাকতাম। সেখানে না জানালা ছিল না আলো ছিল, বৃষ্টি হলে পুরো ঘর ডুবে যেত, আর পরের দিনগুলো পানি ফেলার কাজেই চলে যেত। এরপর একজন লোক তোমার বাবাকে কাজের প্রস্তাব দেয়, কিন্তু সেখানেও রেফারেল ফি দিতে হয়, আর সেই লোকটা সব টাকা নিয়ে পালিয়ে যায়। কাজের কাজ তো হয়নি, ওপর থেকে টাকাগুলোও হাতছাড়া হয়েছে। এরপর আমাদের কাছে বেসমেন্টের ভাড়া পর্যন্ত দেওয়ার সামর্থ্য ছিল না। আমি কখনো কখনো রাস্তায়ও ঘুমিয়েছি। অনেক দিন পর অবশেষে তোমার বাবা একটা রেস্টুরেন্টে শেফের কাজ পেয়েছিল, আর সেখানেই তোমার বাবার দেখা হয় জামির সাথে। এরপর ওরা দুজনেই বিয়ে করে, আর দুজনে মিলে অনেক কষ্ট করে সেভিংস করে একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তবুও ভাড়া দেওয়া খুবই কঠিন হয়ে যেত। আর এসব দেখে আমি কোন মুখে তোমার বাবার থেকে টিউশন ফির জন্য টাকা চাইতাম। আমাদের সিনারও হার্টের সমস্যা আছে, ওর ভালো সার্জারির দরকার, আর অপারেশনের পাশাপাশি পোস্ট আর ট্রিটমেন্টের খরচও অনেক বেশি। তোমার বাবার খারাপ সময়ে কখনো আমার ওপর গিভ আপ করেনি।
তাহলে আমি কিভাবে তোমার বাবার থেকে মুখ ঘুরিয়ে নেব? মুমু জিজ্ঞাসা করে, আমার মা কি সব জানতো? জিনঝাও বলে, জানলেও বা কি, তাদের তো ডিভোর্স হয়ে গেছে। মুমু আবারও বলে, যাই হোক, তোমার এমন ঝুঁকিপূর্ণ কাজ করা একদমই উচিত নয়। জিনঝাও ওকে বলে, যদি এটা আমাকে টাকা এনে দেয় তাহলে এতে কোনো ক্ষতি নেই। মুমু তখন জিনঝাওয়ের কলার ধরে বলে, তোমার কি মনে হয় তোমাকে সঠিক পথে নিয়ে আসতে কেউ পারবে না? জিনঝাও তখন মুমুকে ঘুরিয়ে ওর দিকে এগিয়ে এসে বলে, এই অধিকার নিয়ে তুমি আমাকে ঠিক করতে চাও? তুমি তো তোমার সারনেম পর্যন্ত বদলে ফেলেছো। মুমু তখন বলে, এই জন্যই কি তুমি ফিরে আসোনি? জিনঝাও কোনো উত্তর না দিয়ে ওকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়। বাড়ি থেকে জিনঝাওয়ের কাছে কল আসে, মুমুকে বাড়িতে নিয়ে আসতে বলা হয়। মুমু তাকে বলে, আমি যাব না, তুমি আমাকে কথা দাও এসব কাজ ছেড়ে তুমি ভালো একটা চাকরি করবে। জিনঝাও তখন বলে, তাহলে ঠিক আছে, গাড়িতে ঘুমিয়ে পড়ো। মুমু তখন বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চায়না চলো, আমরা আমাদের পুরনো বাড়িতে থাকবো। আমি কাজ করব আর তুমি পড়াশোনা শেষ করবে। অন্যদিকে হেজাংকে তার বস বকাঝকা করছিল, কারণ সে আবারও জিনঝাওয়ের কাছে হেরে গেছে। আর এরপর জিনঝাও মুমুকে বলে, তোমার মা এসে গেছে। এই বলে সে মুমুর মায়ের কাছে নিয়ে যায়। মুমু বলে, ভেতরে এসো, মার সাথে কথা বলে যাও। কিন্তু জিনঝাও রাজি হয় না আর সেখান থেকে চলে যায়। এদিকে মুমুর মা আর তার নতুন স্বামী মেয়েকে কানাডা পাঠানোর কথা বলেছিল, কিন্তু মুমু তখন বলে, আমি এখানেই থাকতে চাই। ওরা বারবার জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে কি করবে? পুরনো বাড়িটাও বিক্রি করা হচ্ছে। এটা শুনে মুমু প্রতিবাদ করে, কারণ সেখানে তার অনেক স্মৃতি রয়েছে। তাই তার নতুন বাবা ক্রিস ওদেরকে কথা বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। মোমো তখন বলে, ফিউচারে যদি কখনো উনি তোমাকে সিট করে, তুমি তখন কি করবে? তখন ওই বাড়িটা জরুরি, তাই না? কিন্তু তার মা বলে, এসব নিয়ে ভাবার জন্য আমি আছি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। ঠিক তখনই তার চোখ পড়ে জিনঝাওয়ের ওপর। সে গেটের কাছেই দাঁড়িয়েছিল। চোখে চোখ পড়া মাত্রই সে সেখান থেকে চলে যায়। মোমোও ফিরে তাকায়। সে বুঝতে পারে জিনঝাও এখনও চলে যায়নি। তবে কি সে তার মাকেই দেখতে এসেছিল? কিন্তু তখনই তার মা বলে, জিনঝাও কি করে জানলো আমরা এখানে আসি? মুমু বলে, আমি ওর সঙ্গেই এসেছি। এতে তার মা খুবই রেগে যান আর বলে, আমি জিনঝাওকে আগেই বারণ করেছিলাম যেন তোমার সাথে ও দেখা করতে না যায়। এখন তোমরা দুজনে অনেক বড় হয়ে গেছো আর তোমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। সে তোমার আসল ভাই না। তুমি কেন বুঝতে পারছো না? এমনিতেই তোমার বাবা যখন ওকে বাড়িতে নিয়ে এসেছিল আমি অনেক বিরোধিতা করেছিলাম। ওকে ডিসিপ্লিনে রাখা খুবই কঠিন। সব সময় বাড়িতে ফোন করতো। আমি ওকে বলে দিয়েছিলাম তোমার সাথে যোগাযোগ না করতে। আর এখন তোমাকেও বলছি তুমি ওর সাথে যোগাযোগ করো না। মুমু এখন বুঝতে পারছে কেন জিনঝাও এতদিন তার সাথে দেখা করতে আসেনি। এরপর সে জিনঝাওয়ের বাড়িতে আবারও ফিরে আসে। সে নিজের রাগ ঝাড়ছিল। ঠিক তখনই পেছন থেকে কিছু কাগজ পড়ে যায়, যেগুলো আসলে ওরই পাঠানো চিঠি ছিল, যার পেছন পাতায় জিনঝাও তার ছবি এঁকেছিল। যেটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর বুঝতে পারে জিনঝাওয়ের অবস্থাও তার মতোই ছিল। সেও তাকে মিস করত। অন্যদিকে আমরা জিনঝাওকে দেখতে পাই। আসলে জিনঝাওয়ের একটা গ্যারেজ ছিল, সেখানেই সে তার গাড়িগুলোকে মডিফাই করত আর প্রায় সেখানেই থাকতো। আর এই কারণেই সে বাড়িতে খুব কম যেত। অন্যদিকে মুমু এখনও বসে বসে কাঁদছিল। সে বুঝতে পারছে না সে এখন জিনঝাওকে কোথায় খুঁজবে। ঠিক এমন সময় শিনা সেখানে চলে আসে আর মুমুকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? মুমু তখন শিনাকে বলে, তুমি কি জানো জিনঝাও এখন কোথায় আছে? শিনা ওর চোখের পানি দেখে সেই ঠিকানাটা বলে দেয়। আর তারপর মুমু অনেক খোঁজাখুঁজি করার পর সেই গ্যারেজে পৌঁছে যায়। জিনঝাও তাকে দেখে খুবই অবাক হয়, জিজ্ঞাসা করে, তোমার তো আজ যাওয়ার কথা ছিল, তুমি এখানে কি করছো? আসলে আজ মুমুর ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তার মায়ের সাথে ফিরে যায়নি। মুমু চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সামনে থাকা ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে 12টা বাজতেই সে জিনঝাওকে শুভ জন্মদিন জানায়। এই ছোট্ট কথার মধ্যে এমন কিছু ছিল যা অনেক বছর ধরেই মিসিং ছিল। মুমুর মুখ থেকে এমন কথা শুনে জিনঝাওয়ের চোখে পানি চলে আসে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। মুমুর যখন প্রথম জন্মদিন পালন করা হচ্ছিল তখন মুমুর মা তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার জন্মদিন কবে? কিন্তু জিনঝাও কিছুই মনে করতে পারে না। সে কিছুই বলছিল না। তাই মুমুর বাবা তাকে বলে, আজ থেকে মুমুর সাথে জিনঝাওয়ের জন্মদিন আমরা একসাথে পালন করব। তারপর থেকে ঠিক এমনভাবেই চলে আসছিল। অর্থাৎ আজ আসলে মুমুর জন্মদিন ছিল। জিনঝাও তখন মুমুকে শুভ জন্মদিন জানায়। এরপর সে মুমুকে নিয়ে একটি কেকের দোকানে যায় আর সেখানে গিয়ে সে মুমুর প্রিয় স্ট্রবেরি কেক কিনে নেয়।
তারপর দুজনে আবারও সেই গ্যারেজে ফিরে আসে। জিনঝাও তাকে কেক কাটার আগে উইশ করতে বলে। মোমো তখন জোরে জোরে বলে, আমি যেন জিনঝাওয়ের আসল জন্মদিন খুঁজে বের করতে পারি, কারণ জন্মদিন মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। আর দ্বিতীয়ত আমি আর জিনঝাও যেন সবসময় একসাথে থাকতে পারি। যদিও দ্বিতীয় উইশটা মোমো মনে মনে করেছিল। আর এরপর মোমো কেক কাটে। ওরা কেকের সাথে ড্রিঙ্কসও নিয়ে আসে। মোমো তখন বলে, আমার এখন ড্রিঙ্ক করতে অনেক ইচ্ছা করছে, কিন্তু আমি ড্রিঙ্ক করলে নিজেকে সামলাতে পারি না। জিনঝাও তখন তাকে বলে, তুমি চিন্তা করো না, আজ আমি তোমাকে সামলানোর জন্য যথেষ্ট। তোমার যা ইচ্ছে করছে তাই করতে পারো, আমি তোমার পাশে আছি। আর ড্রিঙ্ক করার পর থেকেই সে নিজে মন মতো কথা বলেই যাচ্ছিল। মাঝে মাঝে কাঁদছিল, বলছিল, মা আমাদের ওই পুরনো বাড়িটা বিক্রি করতে যাচ্ছে। আমার নিজের চেয়েও মার জন্য বেশি চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে আঙ্কেল ক্রিস আমার মাকে ঠকাবেন। একথা শুনে জিনঝাও তাকে বলে, তোমার মা ডিভোর্সের এত বছর পর কাউকে বেছে নিয়েছে, তাহলে নিশ্চয়ই ভালো মতো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এটা শোনার সাথে সাথেই মোমো অনেক অভিযোগ করে। আরও বলে, তুমি তো আমার মাকে মা বলো, বাবাকে বাবা বলো, কিন্তু তুমি কখনোই আমাদের রক্তের সম্পর্ক হিসেবে মেনে নাওনি। জিনঝাও ড্রিঙ্ক করতে করতে চুপচাপ মোমোর কথা শুনছিল। আর যখন বাড়ি ফেরার কথা ওঠে তখন মোমো এখান থেকে কোনোভাবেই যেতে চায় না। সে অনেক ধরনের বাহানা দেয়। আর এর মাঝেই বৃষ্টিও শুরু হয়। তা দেখে মোমো তাকে বলে, বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন কিভাবে বাসায় যাব? তার থেকে বরং আমি আজকে রাতে এখানেই থাকি। জিনঝাও প্রথম দিকে মানতে চায় না। তখন মোমো তাকে বলে, আমার ঘরের শাওয়ারটা এখনও ঠিক হয়নি, আর তুমি তো জানো এখানে কত গরম। আমি শাওয়ার না নিলে একদমই থাকতে পারবো না, আমি এখানেই থাকবো। জিনঝাও তখন রাজি হয়। তাই সে নিজের কিছু কাপড় মোমোর জন্য নিয়ে আসতে চায়। এদিকে মোমোর তখন পেট ব্যথা শুরু হয়। এক পর্যায়ে মোমো বুঝতে পারে তার এখন পিরিয়ডের সময়, আর তার কাছে প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল না। জিনঝাও কাপড় নিয়ে এসে চিন্তায় পড়ে যায়, কারণ মোমো রীতিমতো কাঁদছিল। আর পেটে হাত রাখা দেখেই জিনঝাও বুঝতে পারে। তাই সে দৌড়ে দোকানে চলে যায় আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে কাউন্টারে জমা দেয়। দোকানি সেখানে ভুলবশত অন্য কিছুও দিয়ে দেয়, কিন্তু জিনঝাও তা খেয়াল করে না। বাড়ি ফেরার পর মোমো পোশাক চেঞ্জ করে ফেলে। জিনঝাও ওকে বলে বিশ্রাম করতে। এই বলে সে সানলাইয়ের কাছে চলে যায়, কিন্তু কিছু পড়ার শব্দে জিনঝাও আবারও রুমে চলে আসে। দেখতে পায় মোমো পেট ব্যথায় ছটপট করছিল। তাই সে নেটে কিছু সার্চ করে। তারপর সে মোমোকে পেটে প্রেস করতে বলে, কিন্তু মোমো কোনোভাবেই পারছিল না। তাই সে বাধ্য হয়ে নিজেই ম্যাসাজ করতে থাকে। জিনঝাওয়ের হাত গরম ছিল, তাই মোমো তার পেটে হাত রেখেই ঘুমিয়ে পড়ে। জিনঝাও খেয়াল করে মেয়েটা ঘেমে যাচ্ছে, তাই সে চুপচাপ বাতাস করতে থাকে। জিনঝাওয়ের মনে পড়ে যায় তার শৈশবের কথা। মোমোর জন্মের সময় মোমোর বাবা জিনঝাওকে অ্যাডপ্ট করে তার বাড়িতে নিয়ে এসেছিল। জিনঝাওয়ের বাবা তার খুবই ভালো বন্ধু ছিল, আর এক কার রেসিংয়ে সে এই পৃথিবী থেকে চলে গেছে। তার আপন বলতে এই পৃথিবীতে তার বাবা ছাড়া কেউ ছিল না। কিন্তু মোমোর মা তাকে মানতে চাইছিল না। তিনি জিনঝাওকে বোর্ডিংয়ে পাঠানোর জন্য চেষ্টা করেছিলেন। যখন সে বোর্ডিংয়ে যাচ্ছিল তখন মোমো প্রথমবার তাকে ভাই বলে ডেকেছিল। আর এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। জিনঝাও মোমোর জন্য নাস্তা বানাচ্ছিল। ঠিক এমন সময় অন্যান্য মেকানিকরাও চলে আসে। যখন তারা ভেতরে যাচ্ছিল তখন সে বলে, ওদিকে এখন যেতে হবে না। এটা বলার কিছুক্ষণের মধ্যেই মোমো বাহিরে চলে আসে। আর মোমোকে দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায় যে জিনঝাও কোনো মেয়েকে তার নিজের রুমে থাকার অনুমতি দিয়েছে। তার মানে সে কি খুবই স্পেশাল? ওরা দুজনেই মোমোর দিকে তাকিয়েছিল। ঠিক এমন সময় জিনঝাও ওর সামনে চলে আসে আর মোমোকে বলে, লং প্যান্ট পরে আসো, কারণ এখানে আমি ছাড়াও আরও অনেকেই আছে। মোমো ওর কথা মেনে নেয় আর এরপর সে নাস্তা করার জন্য বসে পড়ে। মোমো খুবই অবাক হয়, কারণ জিনঝাও রান্নাও করতে পারে, আর সে একটা মেয়ে হয়ে এখনও রান্নার কিছুই জানে না। এদিকে গাজর মোমোর একদমই পছন্দ ছিল না, কিন্তু জিনঝাওয়ের ভয়ে সে গাজরও খেতে শুরু করে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই, যে এখানে ছিল টপ রেসার। তার কার রেসিং খুবই ভালো লাগতো, আর তার মডিফাইড কার খুবই পছন্দ ছিল। একবার রাস্তায় কেউ তার সাথে রেস করছিল, আর সে তাকে হারিয়েও ফেলেছিল। লিন খুবই অবাক হয়েছিল, আর সে ওই কারটা মডিফাইও করেছিল। আসলে সেটা আর কেউ ছিল না, জিনঝাও ছিল, কিন্তু লিন তার চেহারা চিনতে পারেনি। লিন তার লোকদেরও পাঠিয়েছে সেই রেসারকে খুঁজে বের করতে, সাথে সেই মডিফাই করা কারকেও খুঁজে বের করতে বলেছে। সে আবারও বলে, যেভাবেই হোক তাকে খুঁজে বের করো, দরকার পড়লে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজো।